স্ত্রীর মৃত্যুর পর শান্তনুর সাথে তার মেয়ের সম্পর্কের দূরত্বটা অনেক বেড়ে যায়। তার মেয়ে মোহরের কাছে তার মাই ছিল সবকিছু। মায়ের রান্নাই ছিল তার মন ভালো করার উপায়। তবে শত চেষ্টা করেও শান্তনু সেরকম কিছুই করতে পারছিল না, আর তাদের সম্পর্কটাও ঠিক হচ্ছিল না। এমন সময় তার জীবনে মশলার মতো টুইস্ট হয়ে আসে রীতা রায়, যে ছিল একজন রন্ধনশিল্পী। এবার শান্তনু তার মেয়ের মন গলাতে তার কাছেই রান্না শিখতে শুরু করে। তবে শেষ পর্যন্ত সে কি পারবে তার মেয়ের মনে জায়গা করে নিতে আর বাবা মেয়ের সম্পর্কটাকে নতুন করে শুরু করতে? সেটাই দেখব আজকের গল্প রান্নাবাটিতে। শুরুতেই আমরা শান্তনু দাশগুপ্তকে দেখি। শান্তনু তার অফিসে ক্লায়েন্ট মিটিং এ ব্যস্ত ছিল, আর তার ডেস্কে তখন দেখা যায় তার স্ত্রী ও মেয়ের ছবি। বোঝাই যায় সে তাদেরকে অনেক ভালোবাসে। তো সে যখন মিটিং করছিল তার মাঝখানেই বারবার তার ফোন কল আসতে থাকে। এতে শান্তনু একটু বিরক্তই হচ্ছিল। সে ফোন ইগনোর করার অনেক চেষ্টা করে, কিন্তু ফোন তো বেজেই যায়। তাই একসময় শান্তনু এক প্রকার বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে। দেখা যায় ফোনটা এসেছে তার মেয়ের স্কুল থেকে। সেখান থেকে কল দিয়ে শান্তনুকে বলা হয় তার মেয়ের স্কুলে একটা ঘটনা ঘটেছে যার সাথে তার মেয়ে জড়িত। তাই শান্তনু যেন এক্ষুনি স্কুলে আসে। ব্যাপারটা একটু সিরিয়াসই। শান্তনু তখন জানতে চায় কি এমন হয়েছে। সে তো কাজের মাঝে রয়েছে, সে তো এখন যেতে পারবে না। তবে স্কুল কর্তৃপক্ষ বেশ কড়াভাবেই তাকে বলে যে তাকে যেতেই হবে, প্রিন্সিপাল তার জন্য অপেক্ষা করছে। এসব শুনে শান্তনুর কপালে যেন চিন্তার ভাঁজ পড়ে যে না জানি তার মেয়ে কি করেছে। যাক, এরপরই সে কোনো রকমে কাজ মিটিয়ে স্কুলে যায়। তখনই জানা যায় তার মেয়ে মোহর স্কুলের এক ছেলেকে কম্পাস দিয়ে আঘাত করেছে। এতে তো ছেলেটার প্রচুর রক্তপাত হয়েছে। ছেলেটার বাবা মাও এখন স্কুলের দিকে আসছে। স্বাভাবিকভাবেই তারা রেগে আছে। মোহর তখন বলতে থাকে ছেলেটার এই ব্যবহারই প্রাপ্য, তাই সে ইচ্ছে করেই তাকে কম্পাস দিয়ে মেরেছে। সে তো মেয়েদেরকে আজে বাজে নামে ডাকে, তাই সে এমনটা করেছে। কিন্তু কই, তাকে তো এর জন্য কিছুই বলা হলো না। প্রিন্সিপাল তখন বলে তাই বলে সেরকম ভায়োলেন্স বেছে নিতে পারে না। প্রিন্সিপাল তখন শান্তনুকে বলে কিছুদিন আগেও সে ক্লাস চলাকালীন এক ক্লাসমেটকে চড় দিয়েছিল, কিন্তু সে ব্যাপারে প্রিন্সিপাল তাকে কিছুই জানায়নি। কারণ সে ভেবেছিল এটা হয়তো বিচ্ছিন্ন একটা ঘটনা, হয়তো সে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তবে আজকে তার মেয়ে যে কাণ্ড ঘটিয়েছে তারপর সে আর তাকে না বলে থাকতে পারেনি, তাই সে তাকে সাথে সাথে জানিয়েছে। প্রিন্সিপাল তখন মোহরকে বাইরে যেতে বলে, কারণ সে শান্তনুর সাথে একা কথা বলতে চায়। শান্তনু তো তার মেয়ের এই রূপ দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিল। সে তো কিছু বলতেও পারছিল না। যাক, এরপরই মোহর বাইরে যায়। তখন প্রিন্সিপাল বলে মোহর সবসময় এমন ছিল না, তার এসব ব্যবহার শুরু হয় তার মা মারা যাওয়ার পর থেকে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে শান্তনুর স্ত্রী মারা গেছে আর এখন তারা বাবা মেয়ে একসাথে থাকে। তাই প্রিন্সিপাল বলতে থাকে যে আপনি তো তাকে ঠিকমতো সময় দিতে পারছেন না, তবে কাউন্সিলিং করে মোহরের এসব ঠিক করা সম্ভব। কিংবা শান্তনু তাকে কোনো স্পোর্টসে দিতে পারে, কোনো হবি প্র্যাকটিস করতে দিতে পারে। অর্থাৎ এমন করে তার মন যেন ভালো দিকে ডাইভার্ট হয় সেই চেষ্টা করতে হবে, তাহলেই সে একটু শান্ত হবে। এবার প্রিন্সিপাল জিজ্ঞেস করে তাদের বাবা মেয়ের সম্পর্ক কেমন। মোহর কি তার সাথে খোলামেলা সবকিছু শেয়ার করে? এর জবাবে শান্তনু কিছুই বলতে পারে না। বোঝাই যায় বাবা মেয়ের সম্পর্ক খুব একটা সুবিধার না। যাক, এরপরই তারা বাড়ি ফিরে আসে। তখন শান্তনুর বোনও আসে সেখানে, আর সে মোহরের সাথে কথা বলে যাতে করে তারা মোহরের থেকে কিছু জানতে পারে। তবে তার সাথে কথা বলে সে বেশি কিছু জানতে পারে না। শুধু এতটুকু জানতে পারে একটা ছেলেকে মোহর পছন্দ করে, আর অন্য এক ছেলে তাদের দুজনকে নিয়ে আজে বাজে কথা বলছিল, আর এই কারণেই মোহর ছেলেটিকে মেরে দিয়েছে। শান্তনুর বোন এরপর শান্তনুকে সব জানায় আর বলতে থাকে এভাবে প্রতিদিন এসে এসে তো সে তার সমস্যার সমাধান করতে পারবে না। তাছাড়া সে প্রেগনেন্ট, তার অবস্থাও ভালো নয়। তাই শান্তনুর নিজেকেই মোহরের ভালো বাবা হয়ে উঠতে হবে। বিশেষ করে তাকে বাবা মা দুটোই হতে হবে। শান্তনু তখন খুবই বিরক্ত হয়ে যায় আর বলে এসব বলা যতটা সহজ করা ততটা সহজ নয়। যাই হোক, তাও সে একটু চেষ্টা চালায়। রাতের বেলা খেতে বসে সে মোহরের সাথে টুকটাক গল্প করার চেষ্টা করে। এই ক্যাটারিং সার্ভিসের খাবার কতটা খারাপ, তাদের এই সার্ভিস পাল্টানো উচিত, এসব নিয়েই তারা কথা বলতে থাকে। আসলে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তারা একটা ক্যাটারিং সার্ভিসের থেকেই খাবার এনে খায়। তাই এসব নিয়েই সে কথা বলার চেষ্টা করে। শান্তনু তো আশা করে হয়তো মোহরও তার প্রত্যুত্তরে কিছু বলবে, কিন্তু দেখা যায় মোহর একদম চুপচাপ খেয়েই যায়, তার বাবার সাথে কোনো কথাই বলে না। শান্তনু এবার বলে তার প্রিন্সিপাল একটা ভালো বুদ্ধি দিয়েছে, তাকে কোনো ক্লাব বা স্পোর্টসে জয়েন করতে
বলেছে, তাহলে তার মন ভালো থাকবে, কারণ সে তো আগে কখনো এমন ছিল না, হঠাৎ করেই এমন হয়ে গেছে। তার কি সমস্যা হচ্ছে সে তাকে বলতে পারে, সে তার বাবার সাথে সবকিছু শেয়ার করতে পারে, তাহলেই হয়তো সে তাকে কোনো সাহায্য করতে পারবে। শান্তনু আরো বলে সে খুব ভালো করেই জানে যে মোহর তার মায়ের সাথে সবকিছু শেয়ার করত, তাই সে তার বাবার সাথে ততটা শেয়ার করতে না পারলেও যতটুকু পারে ততটুকুই যেন শেয়ার করে। মোহর তখন বলে সে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু শান্তনু বলে না, সে একেবারেই ঠিক নেই। শান্তনু নিজেও সুপ্রিয়াকে অনেক মিস করে। এই বলতে বলতেই মোহর সেখান থেকে উঠে চলে যায়, তাই শান্তনু আর কিছুই বলতে পারে না তাকে। সেদিন সন্ধ্যাবেলায় দাবার আড্ডায় শান্তনু তার বন্ধুকে সব খুলে বলে। তার বন্ধু এসব শুনে প্রথমে বলে মোহর কিশোরী অবস্থায় নিজের মাকে হারিয়েছে, তাই সে এমন করছে। একটা সময় এই সব কিছু কেটে যাবে, তখন সব আবারও আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু শান্তনু বলে তবে এর মধ্যেই যদি কোনো বিপদ আপদ হয়ে যায়, এসব ভায়োলেন্সের কারণে যদি কোনো ঝামেলা হয় আর তার কোনো কেসে পড়তে হয়, তাহলে তো তার ফিউচারটাই শেষ হয়ে যাবে। সে তো কখনোই চায় না তার মেয়ের জীবন এভাবে শেষ হয়ে যাক। শান্তনুর বন্ধু তখন তার রাশি জানতে চায়। সেই রাশি মনে করতে গিয়ে শান্তনুর মনে পড়ে গতকাল তো মোহরের জন্মদিন ছিল, কিন্তু এই ব্যাপারটা সে বেমালুম ভুলে গেছে, আর এজন্য হয়তো মোহরের আরো বেশি খারাপ লেগেছে। এসব শুনে তার বন্ধু বলে মোহর যা পছন্দ করে সে যেন তার জন্য সেটাই নিয়ে যায়, তাহলেই সে খুশি হবে। তবে মুশকিলের ব্যাপার হলো শান্তনু তো এটাও জানে না যে তার মেয়ে মোহর কি পছন্দ করে। তার শুধু এতটুকু মনে আছে যে সুপ্রিয়া বলতো মোহর তার সাথে রান্না করতে পছন্দ করে। সুপ্রিয়া যখন রান্না করত সে আশেপাশেই ঘুরঘুর করত, তার মার সাথে অনেক গল্প করত। তার বন্ধু এই কথা শুনে বলে তাই নাকি, তাহলে রান্না রিলেটেড কিছু একটাই যেন সে নিয়ে যায়। শান্তনু তখন অনেক ভাবনা চিন্তা করে আর অবশেষে একটা মিক্সি ব্লেন্ডার নিয়ে যায় আর মোহরকে দেয়। সে তো বেশ এক্সাইটেড ছিল, কিন্তু মোহর জিজ্ঞেস করে যে সেটা কি করবে। শান্তনু বলে কেন, সে তো রান্না করতে পারে, সে রান্না করতে পছন্দও করে, তাই সে এটা তার জন্য এনেছে। সে তো ভাবছিল তার মেয়ে খুব খুশি হয়ে যাবে, কিন্তু মোহর বলে তার তো তার মায়ের সাথে রান্না করা পছন্দ ছিল, আর সে তো তার বাবা হয়ে তার জন্মদিনই ভুলে গেছে, আর এখন কেন এসব করছে। শান্তনু তখন কিছুটা বিরক্ত হয়ে যায় আর বলে সে তো এখন অকৃতজ্ঞর মতো কথা বলছে। শান্তনু তাকে কি দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সে যে তাকে কিছু একটা দিয়েছে সেটাই তো গুরুত্বপূর্ণ। মোহর তখন বলে সে আসলে কখনোই তার বাবা হয়ে উঠতে পারেনি, আর এখন একটা মিক্সি দিয়ে সে বাবা হওয়ার চেষ্টা করছে। শান্তনু তখন খুবই ক্ষেপে যায় আর বলে সে অনেক বেয়াদব হয়ে গেছে। সুপ্রিয়া মারা যাওয়ার পর থেকে সে চেষ্টাই করে যাচ্ছে তাকে ভালো রাখার, তবে মোহরের তো সেই চেষ্টা চোখেই পড়ে না। মোহর তখন আবারও কিছু না বলে সেখান থেকে উঠে যায়। শান্তনু তখন খুবই হতাশ হয়ে বসে পড়ে। তার তখন শুধু সুপ্রিয়ার কথাই মনে পড়তে থাকে। সে থাকতে সবকিছু কত ভালো ছিল, কত আনন্দের দিন কাটতো তাদের। সুপ্রিয়া যে কিভাবে করে মোহরকে বড় করেছে সে এখন সেটাই ভাবতে থাকে। সুপ্রিয়াকে ছাড়া এই যাত্রা কঠিন হবে তাও সে বুঝতে পারে। দৃশ্য পরিবর্তন হয়। শান্তনু তার বাবার সাথে দেখা করতে যায়, তবে তার বাবা ডিমেনশিয়ার রোগী, তাই সে তাকে দেখে চিনতে পারে না। শান্তনুর বাবা বলে সে নিশ্চয়ই অমিত, যে তাদের কারখানায় কাজ করত। শান্তনু তখন বাবার কাছে গিয়ে নিজের পরিচয় দেয়। তখন শান্তনুর বাবা জিজ্ঞেস করে তার স্ত্রী কোথায়, সে তাকে কেন আনলো না। শান্তনু তখন হেসে দিয়ে বলে তার বাবা সব ভুলে যায়, শুধু তার স্ত্রীকে ভোলে না। তার বাবা তখন বলে বিয়েটা কে দিয়েছে দেখতে হবে তো। শান্তনু তখন তার বাবাকে জানায় তার স্ত্রী তো 1.5 বছর আগে ক্যান্সারে মারা গেছে। এ কথা সে প্রতিবারই তার বাবাকে বলে, তবে তার বাবা এটা মনেই রাখতে পারে না। এবার তার বাবা জিজ্ঞেস করে তার মেয়ের কি খবর, তার বয়স কি 5 হলো। শান্তনু বলে না, তার মেয়ের তো 14 বছর বয়স, সে এখন কিশোরী। শান্তনুর বাবা তখন বলে সে যখন এই বয়সে ছিল তখন সেও তাকে সামলাতে পারত না, তার মাই তাকে সামলে রাখতো। শান্তনু বলে সুপ্রিয়াও তাই করত। তার বাবা তখন বলতে থাকে একটা বাচ্চা সন্তান মানুষ হতে বাবা মা দুজনেরই প্রয়োজন, একজনের পক্ষে দুজন হওয়া কখনোই সম্ভব নয়। তার জীবনে একজন পার্টনার দরকার যে তার সম্পর্কে উষ্ণতা এনে দিবে। মোহরও বুঝতে পারবে মায়ের মতো কেউ একজন আশেপাশে আছে, তাহলেই সে শান্ত থাকবে। শান্তনু বলে সে কোথায় এমন মেয়ে পাবে। তার বাবা তখন বলতে থাকে
কি জানি টিন্ডা না লিন্ডা নামের কিছু একটাতে মেয়ে পাওয়া যায় না, সেখানে দেখুক। শান্তনু এই কথা শুনে হাসতে থাকে। সে বুঝতে পারে তার বাবা ডেটিং অ্যাপ টিন্ডারের কথা বলছে। যাক, এরপরই বাবার সাথে দেখা সাক্ষাৎ করে সে বাড়ি ফিরে আসে, আর এসেই দেখে মোহর মোবাইলে কিছু একটা দেখছে। শান্তনু তখন জিজ্ঞেস করে সে কি দেখছে। মোহর জানায় সে এক ধরনের বক্সিং দেখছে। শান্তনু এই কথা শুনে বলতে থাকে তারা একসাথে কিছু একটা দেখতে পারে, যেমন তার মায়ের সাথে দেখতো। মোহর তখন বলতে থাকে শান্তনু সব সময় মায়ের কথা বলে কেন, সব সময় সে তাকে ইমোশনাল করে দেয়, তার এসব ভালো লাগে না। শান্তনু বলতে থাকে সে তাকে নিয়ে চিন্তা করে, তাই বলে। মোহর বলে এসব চিন্তা তার কখন ছিল, যখন তার মা শুধু তার দেখভাল করত। যখন তার মা ছিল তখন বছরে 4 দিনও তার সাথে থাকতো না। শান্তনু বলতে থাকে তাকে কাজের জায়গায় থাকতে হতো। মোহর তো ভালো করেই জানে তার কাজের কতটা প্রেসার। শান্তনু আরো বলে মোহর খামোখাই পুরনো কথা তুলে আনছে, তারা তো নতুন করে সবকিছু শুরু করতে পারে। কিন্তু মোহর তার কথায় পাত্তা না দিয়ে বলে সে বের হবে। শান্তনু তখন অবাক হয় আর বলতে থাকে সে এত রাতে বের হবে, ঠিক আছে বের হোক, কিন্তু সে যেন 10টার ভেতরে ফিরে আসে। মোহর তখন বলতে থাকে না ফিরে আসলে সে কি করতে পারে। শান্তনু বুঝতে পারে বাবা মেয়ের এই সম্পর্কটা তাদের আর নেই, তাই সে আর কিছুই বলে না, তার মেয়েকে তার মতো থাকতে দেয়। শান্তনুর পর তার বন্ধুকে সবকিছু খুলে বলে। তার বন্ধু এই সব শুনে বলে তার এখন একটা বিয়ে করে নেওয়া উচিত। সে মোহরের বাবা এবং মা দুটো রোলই একসাথে প্লে করতে যাচ্ছে। মানুষ একটা রোল প্লে করতেই হিমশিম খেয়ে যায়, আর সে যাচ্ছে দুটো প্লে করতে। তাই তার মোহরের জন্য কাউকে বিয়ে করা উচিত। মেয়ের দেখভাল করার জন্য বিয়ে করা তার কাছে কোনো ভুল সিদ্ধান্ত মনে হয় না। শান্তনুও তখন এসব নিয়ে ভাবে, তবে সে কিভাবে কি শুরু করবে সেটাই তো বুঝতে পারছে না। তার বন্ধু বলে তাকে একটা অ্যাপ খুলতে হবে, আর সেখানে তাকে লিখতে হবে সে একজন একাকী বিধবা পুরুষ যার কিশোরী মেয়ে রয়েছে। এভাবেই সে শুরু করতে পারে, আর চেষ্টা করতে তো দোষ নেই। তার বন্ধু তখন তার মোবাইলে একটা ডেটিং অ্যাপ খুলে দেয়। শুরু হয় শান্তনুর সঙ্গিনীর খোঁজ। প্রথম ডেট লীনা, সে চর্চা করে জ্যোতিষশাস্ত্র। পরের ডেট নাতাশা, সে হলো মিউজিশিয়ান। এরপর আসি স্কুল টিচার দিতিপ্রিয়া। এক একজনের কথাবার্তা চাওয়া পাওয়া এক এক রকম, আর এটাই তো স্বাভাবিক। আর লীনা তো তার বাড়ির নেগেটিভ এনার্জি দূর করার উপায়ও বলতে শুরু করে দেয়, যে তাকে প্রতিদিন তুলসী পাতা পুড়িয়ে বাড়িতে ধোয়া দিতে হবে, তাতেই নাকি সব নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে আর সবকিছু স্বাভাবিক হবে। এছাড়াও লীনা পেঁয়াজ রসুন খায় না, মাটির নিচের কোনো খাবারই সে খায় না। অথচ শান্তনু তো কাঁচা পেঁয়াজ ছাড়া কোনো মাংসই খেতে পারে না। তার খাওয়া নিয়ে এত বাজবিচার নেই। ওদিকে মিউজিশিয়ান নাতাশা, সে তো অনেক বেশি মডার্ন। সে নাকি ব্রেকআপ সং তৈরি করে। লম্বা চড়া সম্পর্ক নিয়ে তার কোনো আগ্রহ নেই, সে ওয়ান নাইট স্ট্যান্ড করতেই বেশি আগ্রহী। আর দিতিপ্রিয়া, সে আবার লম্বা সম্পর্কে আগ্রহী। সে একেবারে ঘরোয়া মেয়ে, তার আগেও বিয়ে হয়েছিল, সে ডিভোর্সি, তার একটা ছোট বাচ্চাও আছে। আর সেই ঘরের বাচ্চাটি জম বিচ্ছু, তার হাতের ময়লা সে শান্তনুর শার্টে লাগিয়ে দেয়। দিতিপ্রিয়া তখন ছেলের দুষ্টুমি দেখে খুশিতে হাসতে থাকে। এরপর দেখা যায় লীনা তাকে বলে সে তার বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে দিতে পারবে, তাকে ডিসকাউন্টও দেবে। মাত্র 2.5 লাখ টাকায় সে তা করে দিবে। নাতাশার ওদিকে বাবা পুরুষ পছন্দ না, গাঁজা খেতে না পেয়ে তাই সে উঠে চলে যায়। আর দিতিপ্রিয়ার কাছ থেকে শান্তনু নিজে পালায়, আর তার বাচ্চাটিকে বাথরুমে আটকে রেখে সে গোপনে বেরিয়ে যায়। অর্থাৎ এই 3টা ডেটই আনসাকসেসফুল রয়ে যায়। এরকমই একদিন সে তার বাড়ির জিনিসপত্র পরিষ্কার করে রাখছিল। সেখানেই সে সুপ্রিয়ার পুরনো ডায়েরিটা খুঁজে পায়। ডায়েরির উপরে লেখা আছে রান্নাবাটি। সুপ্রিয়া তার রান্না সম্পর্কিত সবকিছু এই ডায়েরিতে লিখে রাখতো। তার রান্না করতে খুব ভালো লাগতো, আর রেসিপি লিখতেও ভালো লাগতো। আর এই ডায়েরিতে শুধু স্বাভাবিক রান্না বান্নার রেসিপি নয়, রান্না বান্না নিয়ে তার চিন্তা ভাবনা সবকিছুই লেখা আছে। রান্না সুপ্রিয়ার কাছে একটা প্যাশন ছিল, আর ওই প্যাশনই ফুটে উঠেছে এই ডায়েরিতে। কোন মাছে কোন মশলা কতটুকু দেয়, কোনটা দিতে হয় না, সব লেখা আছে এখানে। তবে সবচেয়ে বড় যা আছে তা হচ্ছে এই রান্নাগুলো সব মোহরের জন্য করা, আর সেটা ডায়েরি পড়ে স্পষ্ট বোঝা যায়। মোহরের পছন্দ অপছন্দ, মোহর কখন কি খেতে চায়, সে কিভাবে খেতে ভালোবাসে, কি খেলে তার স্বাস্থ্য ভালো থাকবে, সব কিছু সেখানে গুছিয়ে লেখা আছে। শুধু তাই নয়, সে বেশ সুন্দর করে ছবিও এঁকে রেখেছে। সেগুলো দেখে তো শান্তনুর মাথায় কিছু একটা ঘোরে। তাই পরদিন দেখা যায় সে আর অফিসে যায় না, লেগে পড়ে রান্না করতে। আর দেখা যায় পুরো রান্নাঘরের সর্বনাশ করে শান্তনু রান্না করার চেষ্টা করে। আর তার পথপ্রদর্শক হিসেবে ছিল সুপ্রিয়ার সেই ডায়েরি।
তবে সে বহুক্ষণ ধরে এক জায়গাতেই আটকে রয়েছে। সুপ্রিয়া লিখেছে তেলে পেঁয়াজ দিয়ে তা সোনালি করে নিতে, কিন্তু 15 মিনিট ধরে সে অপেক্ষা করছে। পেঁয়াজ ভাজছে, কিন্তু পেঁয়াজ তো সেই গোলাপিই রয়ে গেছে, কোনোভাবেই সেটা সোনালি হচ্ছে না। তাই সে এটা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় আর কাজের মেয়ে রত্নাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। রত্না তখন হেসে দিয়ে বলতে থাকে, চুলো না জ্বালালে কি করে সোনালি হবে শুনি? আপনি তো চুলোই জ্বালাননি। শান্তনু তখন বোকা বোকা হয়ে বলতে থাকে, আসলে চুলা জ্বালানোর কথা তো রেসিপিতে সুপ্রিয়া লেখেইনি। এই কথা শুনে রত্নার তো হাসতে হাসতে দম যাওয়ার মতো অবস্থা। যাক, অনেক কষ্টে অনেক যত্ন করে শান্তনু এরপর তার রান্না শেষ করে আর সেটা মোহরকে খেতে দেয়। মোহর তখন জানায় সে মাছ খায় না, তাই শান্তনু তাকে ঝোল ট্রাই করতে বলে। তবে এতেই তো মোহর বিরক্ত হয়ে যায় আর বলে শুধু শুধু সে কেন ঝোল খাবে। শান্তনু বলে এই মাছের ঝোলটা খুবই টেস্টি। মোহর তখন বলতে থাকে সে তো খুব ভালো করে জানে ওই ক্যাটারিং সার্ভিসের খাবার একদমই মজা নয়, যেখান থেকে তারা খাবার আনায়। শান্তনু তবুও সত্যিটা বলে না যে সে রান্না করেছে। সে বলে সে আসলে আজ অন্য জায়গা থেকে খাবার এনেছে। মোহর তখন একটু ঝোল নেয় আর সাথে সাথে থুথু করে ফেলে দেয়। সে বলতে থাকে খাবারটা তো একদম পুড়ে গেছে। সে যেন খাবারের রিফান্ড খুঁজে নেয়। তখন শান্তনু বলে খাবার একেবারেই পড়েনি, সে বেরেস্তা খেয়েছে বলে হয়তো তার এমন মনে হচ্ছে। বেরেস্তা হলো ভাজা পেঁয়াজ। মোহর তখন তার বাবার কথা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সে এত কিছু কি করে জানলো। শান্তনু বলে এসব তো সবাই জানে। এরপর শান্তনু নিজেই সেটা মুখে দেয় আর বলতে থাকে কোথায়, ভালোই তো হয়েছে, খুবই মজা হয়েছে। এরপরেই সে আস্তে করে থুতু ফেলে দেয়, কারণ সেটা আসলেই খাওয়ার যোগ্য ছিল না। শান্তনুর প্রথম রান্না তার ইদানিংকালের ডেটের মতোই আনসাকসেসফুল হয়ে গেল। সেদিন রাতে যখন সে মাছগুলো পলিথিনে করে ফেলে দিচ্ছিল, তখন পলিথিনের ভেতরে রীতা রায় কুকিং স্টুডিওর নামে একটা পেমফ্লেট পায় সে। রান্না নিয়ে যখন একবার সে মাঠে নেমেছে, তখন আর সে পেছনে ফিরবে না। তাই সে রীতা রায়ের ক্লাস নিয়ে গুগলে সার্চ করে আর সেখানে ফোন দেয়। পরদিনই সে চলে যায় খবর নিতে। রিসেপশনের ছেলেটা তখন তাকে জিজ্ঞেস করে তার স্ত্রী কোথায়, অর্থাৎ ছাত্রী কোথায়। শান্তনু জানায় ছাত্রী নয়, ছাত্র, সে নিজেই শিখবে। তার স্ত্রী মারা গেছে আর সে জানতে চায় পুরুষরা আসার ব্যাপারে কি কোনো সমস্যা আছে এখানে। রিসেপশনিস্ট জানায় না না, কোনো সমস্যা নেই। তো সে কি কোর্স করতে চায়? শান্তনু জানায় সে রান্নার কিছুই জানে না, কোন কোর্স করবে সেটাও সে বুঝতে পারছে না। ছেলেটা তখন বলে তাহলে তার সরাসরি ম্যাডাম অর্থাৎ রীতা রায়ের সাথে কথা বলা উচিত, সেই তাকে সাজেশন দিতে পারবে যে তার কোন কোর্সটি করা ভালো হবে। শান্তনু তখন সোজা চলে যায় রীতা রায়ের স্টুডিওতে, যেখানে সে চিজ কেক বানানো শেখাচ্ছিল। রীতার মতে চিজ কেক বানানোর প্রধান উপকরণ ধৈর্য আর প্রেম। প্রেম যেভাবে নরম ভাবে নিবেদন করা হয়, একই রকম নরম ভাবেই ব্যাটার ফেটাতে হবে। বিস্কিটের স্তর হবে একজন ভালো বন্ধুর মতো সাপোর্টিং। তার এই ধরনের অদ্ভুত আর মজার উদাহরণ মন দিয়ে শুনছিল শান্তনু। এই সময় তার দিকে চোখ পড়ে রীতার। রীতা তখন এসে বলে সে নিশ্চয়ই দ্বিধায় আছে যে ক্লাসে জয়েন করবে কি করবে না। শান্তনু তখন ইতস্তত হয়ে বলে সে শুধু সব বুঝে নিচ্ছিল। রীতা বলে সে যাই বুঝে নিচ্ছে তা তাকে বুঝিয়ে দিতে হবে, এটা প্রকৃতির নিয়ম, সে নিশ্চয়ই কাল চলে আসবে। রীতার কথা শুনে মুগ্ধ হয় শান্তনু। এরপর সে বাড়ি ফিরে আসে আর সুপ্রিয়ার লেখা নিয়ে বসে। সুপ্রিয়াও রীতার মতো করেই রান্না নিয়ে বেশ সুন্দর সুন্দর কথা লিখে রেখেছে। শান্তনু তখন অবাক হয়ে ভাবে সুপ্রিয়া কি করে সবকিছুতেই কবিতার মতো চমৎকার কথা বের করতে পারত। সুপ্রিয়া ডায়েরিতে লিখেছে তাদের ছোট্ট মোহর রান্নাঘরের টুলে দাঁড়িয়ে রাখতে ভীষণ পছন্দ করে। সুপ্রিয়া তাই তাকে হেড শেফ বানিয়ে নিয়েছে। তাকে খুন্তি না দিলে রান্না যেন কমপ্লিটই হতো না। সুপ্রিয়া আরো লিখেছে রান্না ঠিক যেন জীবনের মতো, কখনো হাসি আনন্দের, কখনো দুঃখের। তবে ধৈর্য আর ভালোবাসা থাকলে নতুন কিছু তৈরি করা সম্ভব, ভালো কিছু করা সম্ভব। শান্তনু এই সবকিছু পড়ে নতুন করে উদ্যম পায় আর পরদিনই চলে যায় রীতার ক্লাসে। রীতা বলে সে আজ বাসন্তী পোলাও রান্না করা দেখাবে, যা রান্না করার জন্য রীতা অনেক বেশি রিকোয়েস্ট পায়। সবার ধারণা বাসন্তী পোলাও শুধুমাত্র কষা মাংস দিয়ে খাওয়ার মতোই একটা খাবার, কিন্তু এর আলাদা একটা ভুবনও আছে, যাতে আছে হলুদের সোনালি আভা, কিশমিশের মিষ্টি আর ঘিয়ের অপূর্ব সুগন্ধ। বাসন্তী পোলাও কোনো পোলাও নয়, যেন একটি পাঁচালি, যার প্রতিটি উপাদান এক একটি গল্প বলে। এসব বলে রীতা রান্না শুরু করে। হলুদ আর ঘি দিয়ে খুব নরম হাতে চাল মাখতে বলে, যেন কোনো পাখির বাচ্চাকে আদর করছে। কিন্তু শান্তনু জোরে জোরে করতে থাকে আর হলুদের পরিমাণ বাড়িয়ে দেয়, ঘিও ফেলে দেয়। এভাবে নানান ঝামেলা করে সে চাল মাখার কাজ করে। এরপর যখন গরম মশলা পিষতে যায়,
নাকের কাছে নিতেই মশলার ঘ্রাণ তার নাকে চলে যায়। তাই সে একের পর এক হাঁচি দিতে থাকে। আর তার এইসব কর্মকাণ্ডে আশেপাশের সবাইও বেশ বিরক্ত হয়। রীতা তখন তাকে জিজ্ঞেস করে তার কি কিছু লাগবে। শান্তনু বলে না না, তার কিছু লাগবে না। রীতা তখন বলতে থাকে সে যেন সবসময় এটা মনে রাখে, নাক আর মশলার মধ্যে ন্যূনতম দূরত্ব থাকতে হবে, নাহলে এরকমটা হতেই থাকবে। এরপরই শান্তনু তার কাজে লেগে যায়। আশেপাশের সবাই তো তাকে নিয়ে গল্প করতে থাকে যে সে পুরুষ মানুষ হয়ে এখানে কেন এলো। নিশ্চয়ই ফেসবুকে ছবি দেওয়ার জন্য এসেছে, সে হয়তো মিড লাইফ ক্রাইসিসে ভুগছে। এরকমই বিভিন্ন কথা বলতে থাকে। রীতা তখন তাদের চুপচাপ রান্না করতে বলে। শান্তনুও কোনো মতে রান্না শেষ করে বেরিয়ে যায়। সেরপর রিসেপশনের ছেলেকে বলে সে টাকা রিফান্ড চায়, সে আর ক্লাস করবে না। ছেলেটা তখন জানায় যে রিফান্ড দেওয়ার তো সিস্টেম নেই। কথা শুনেই তো শান্তনু রেগে যায় আর বলে সে আগে বলেছিল আগে একটা ক্লাস করে দেখুন, ভালো লাগলে করবেন, আর এখন এই কথা বলছে। ছেলেটা তখন বলতে থাকে এখন পর্যন্ত কেউ তাদের কাছে রিফান্ড চায়নি। শান্তনু বলে সে এখানে আর ক্লাস করতে পারছে না, এগুলো তার সাধ্যের বাইরে। প্রথম দিনে এত ঝামেলা করেছে সে, আরেকদিন আসলে হয়তো আগুন লাগিয়ে দিবে। এই বলেই সে চলে যাচ্ছিল। তখনই রীতা ফোন করে রিসেপশনের ছেলেটিকে আর বলে তাকে থামাতে। শান্তনু তখন রীতার কথা মতো ভেতরে গেলে রীতা তাকে একটা চিজ কেক খেতে দেয়। এই কেক খেয়ে শান্তনু বলে বাহ, খুব দারুণ হয়েছে তো। রীতা জিজ্ঞেস করে সে সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছে কেন। শান্তনু বলে এখান থেকে সে চলে গেলে সবার জন্যই ভালো, তার নিজের জন্যও ভালো। সে শুধু শুধু চেষ্টাই করছে, কোনো লাভ হচ্ছে না, সে কোনো ফল পাচ্ছে না। রীতা তখন বলতে থাকে ফল পাওয়ার জন্য আগে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, সে প্রসেসের মধ্যে দিয়ে যাক। এরপর রীতা জানতে চায় এই বয়সে সে রান্নায় আসলো কেন। শান্তনু তো প্রথমে কিছু বলতে চায় না, পরে বলে তার স্ত্রী 1.5 বছর আগে ক্যান্সারে মারা গেছে। সে বেঁচে থাকতে রান্না সহ পুরো সংসারটাকে ধরে রাখত। তবে সে মারা যাওয়ার পর শান্তনু তার মেয়ে মোহরকে বুঝতেই পারছে না। তার কাছ থেকে তার মেয়ে হারিয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, যেটা সে কখনোই চায় না। রীতা তখন জিজ্ঞেস করে মোহর কি রান্না বান্না পছন্দ করে। শান্তনু বলে হ্যাঁ, মায়ের সাথে সে সারাদিন রান্নাঘরে থাকতো, এটা সেটা রান্না করতো, হাসি ঠাট্টা তামাশা করতো, যেন কোনো পার্টি হচ্ছে তাদের রান্নাঘরে। রান্নাঘরটা তাদের কাছে ছিল একটা বড় জগৎ। তাই শান্তনু এখন চেষ্টা করছে সেই জগতেই যেন কোনোভাবে সে ঢুকতে পারে। এসব শুনে রীতা বলে তার অন্তত চেষ্টা চালানো উচিত। সে গ্রুপ রান্নায় অংশ না নিলে রীতা ব্যক্তিগতভাবে তাকে রান্না শেখাতে পারে। সে খুব সাধারণ কিছু রান্না শেখাবে তাকে। শান্তনু যতটুকু যেতে চায় তাকে ততটুকুই সে সাহায্য করবে। শান্তনু এই কথা শুনে রাজি হয়ে যায়, কারণ মোহরের জন্য যে তাকে এই কাজ করতেই হবে। এরপরই শুরু হয়ে যায় তাদের কুকিং ক্লাস। রীতা বলে প্রথম দিন সে আলু পোস্ত রান্না করা শিখবে, খুবই সহজ এর রেসিপি, তবে ভালোভাবে রান্না করা গেলে পৃথিবীর সবচেয়ে ভালো খাবার হয়ে যায়। শান্তনু তখন বলে তার মা খুব ভালো আলু পোস্ত বানাতো, সে মিষ্টি মিষ্টি পছন্দ করতো বলে তার মা তার জন্য আলাদা করে চিনি দিয়ে বানাতো। আলু পোস্ততে চিনি দেওয়ার কথা শুনে রীতা হেসে ওঠে আর বলে সে নিশ্চয়ই ঘটি, বাঙাল নয়। রীতা আবার বাঙাল, রান্নাঘরে তাদের লড়াইটা ভালোই জমবে। এরপর রীতা তাকে শিলনোড়ায় পোস্ত পিষতে বলে। শান্তনু বলতে থাকে ওর জন্য তো গ্রাইন্ডার মেশিন আছে, শিলনোড়ায় পেশার কি প্রয়োজন। রীতা তখন বলতে থাকে বেনারসি শাড়ির সাথে যেমন কেউ স্নিকার জুতো পরে না, তেমনি ভাবে গ্রাইন্ডার দিয়ে পোস্তও পেশা যায় না। শান্তনুকে শিলনোড়াতেই পিষতে হবে, নরম হাতে আস্তে আস্তে তা করতে হবে। কিন্তু শান্তনু তো জোরে জোরে পিষতে যায় আর সবটা ছড়িয়ে পড়ে। রীতা তখন বলে পোস্তর অনেক বেশি দাম, তাই সে যেন ধীরে সুস্থে করে সব। এভাবেই রীতা শান্তনুকে শেখাতে তার হাত ধরে, আর আমরা বুঝতে পারি তাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে। ধীরে ধীরে তাদের রান্না শেষ হয়। রীতা সেটা চেখে দেখে আর বলে যেটা আহামরি মজা হয়নি, তবে তার মধ্যে পটেনশিয়াল আছে। সে তার এই পটেনশিয়ালকে পারফেকশনের দিকে নিয়ে যাবে। রাতে দেখা যায় শান্তনু মোহরকে খাবার খেতে ডাকতে যায়। তখন সে শুনতে পায় মোহর ফোনে কথা বলছে, তার ক্রাশ রোহানকে নিয়ে কথা হচ্ছিল। রোহান যে মেয়েটিকে পছন্দ করে সেই মেয়েটিকে মোহর বেশ গালমন্দ করছিল। সুযোগ পেলে সে নাকি একদিন তাকে চড় বসিয়ে দিবে। যাক, এরপরই সে খেতে এসে দেখে তার বাবা ফোনে ভিডিও দেখছে। শান্তনু সাধারণত এমনটা করে না। মোহর তাই এর কারণ জিজ্ঞেস করে। শান্তনু তখন বলে সে তার প্রিয় একটা ভিডিও দেখছে, যেখানে একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে। মেয়েটা তো তাকে পেতে পাগল। মেয়েটির বন্ধু তাকে বলছে
বালি হাতের মুঠো শক্ত করে ধরলে পিছলে যাবে। মাঝে মধ্যে স্রোতের সাথে ভেসে না গিয়ে অপেক্ষা করা উচিত ঢেউ কখন তোমার কাছে আসবে সেই জন্য। যদি তার আসার হয় তাহলে সে অবশ্যই আসবে। এ কথা শুনে মোহর চিন্তায় পড়ে যায়। শান্তনু তখন বুঝতে পারে মেয়ের উপর সে প্রভাব ফেলতে পেরেছে। দৃশ্য চলে যায় পরের দিন। রিতার ক্লাসে তারা ডেজার্ট বানাচ্ছিল। শান্তনু খুব নিখুঁতভাবে মাপঝোঁক করছিল। এত প্রেসার নিয়ে করার কিছু নেই। রিতা তখন ডেজার্টে কিছু একটা গোপন উপাদান দিয়ে দেয় আর বলে খেয়ে দেখতে স্বাদ কতটা বেড়ে গেছে। শান্তনু তখন খেয়ে বলে স্বাদ তো আগের মতোই আছে। রিতা বলতে থাকে যত খাবে তত স্বাদ বাড়বে। শান্তনু তখন একের পর এক চামচ খেতেই থাকে। এভাবে করে তাদের ডেজার্ট বানানো চলে, রবীন্দ্রসঙ্গীতও গাওয়া চলে, আর শান্তনু সুপ্রিয়ার গল্পও চলে। শান্তনু যখন বাড়ি ফিরত তখন দেখতো এলাচ আর জাফরানের সুঘ্রাণে ঘর ম ম করছে। শান্তনু তখন সুপ্রিয়াকে বলতো সে রান্নাঘরে একটা রাজত্ব বানিয়েছে। সুপ্রিয়াও বলতো সেই রাজত্বের রানী সুপ্রিয়া হলে শান্তনু এমন এক রাজা যে ট্যাক্সের নামে সব খাবার খেয়ে ফেলে। এই কথা বলতে বলতেই দুজন হেসে ওঠে। এরপরে রসগোল্লা বানায় আর তা দুধে ছেড়ে দেয়। শান্তনু এতই খুশি হয় যে সে রিতার হাত ধরে টেনে আনে, তার হাত ধরে গাইতে গাইতে নাচে। রিতা তখন বেশ অবাক হয় আর বলে পরের বার থেকে ডেজার্টের সিক্রেট রেসিপি সে দিবে না। তবে শান্তনু সুপ্রিয়া মারা যাওয়ার পর এত খুশি কখনো ছিল না, আজ যতটা ছিল। বাড়ি ফিরেও তাই সে গুনগুনিয়ে গান গায় আর নিজের জন্য রান্না করে। চেরি টমেটো মাশরুম চিজ দিয়ে চমৎকার এক অমলেট বানায় সে। মোহরও এসে বাবার এই কর্মকাণ্ড দেখে। শান্তনু তখন মেয়েকে আর খেতে বলে না, তার জন্য সে বাইরে স্যান্ডউইচ এনে রেখেছে। মোহর তখন তার পাশে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে কিসের ঘ্রাণ আসছে। শান্তনু জানায় সে ট্রাফেল তেল ব্যবহার করেছে। মোহর তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। সে তার স্যান্ডউইচ রেখেই চলে যায়। শান্তনু বুঝতে পারে মেয়ের মন অমলেটে পড়ে আছে। তার মুখে তখন হাসি ফুটে ওঠে। পরদিনই সে রিতাকে সবকিছু বলে। রিতা তখন তাকে জিজ্ঞেস করে সে কেন মোহরকে অমলেট অফার করেছিল। শান্তনু বলে মোহর এমন ভাবে আর চোখে দেখছিল যে সে অফার না করে পারেনি, আর তার অমলেট কিন্তু খুবই ভালো হয়েছিল। রিতা তখন বলে তার মোহরের কাছে যাওয়া উচিত না, মোহরকেই তার কাছে আসতে দিক সে। শান্তনু তখন বলতে থাকে অনেক চেষ্টা করেও তো সে সেটা পারছে না। তার স্ত্রী নেই, তার বাবা তার কথা সব সময় ভুলে যায়, আছে শুধু মেয়েটাই। রিতা তখন বলে মোহর নিজে তার কাছে আসলেই ভালো হবে। তার যে শান্তনুর কাজের প্রতি আগ্রহ জন্মাচ্ছে এতেই অর্ধেক যুদ্ধ জেতা হয়ে গেছে। এরপর এই নিয়ে কথা হবে আর একসাথে একদিন তারা কাজও করবে। শান্তনু এসব শুনে বলে এটা হয়তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এতটা হয়তো হবে না। রিতা বলতে থাকে কেন, আশা রাখতে তো আর দোষ নেই, বরং সে মোহরের জন্য আজ রান্না করে দিবে। এরপর সে জানতে চায় মোহর কি খেতে ভালোবাসে। শান্তনু বলে ওই বার্গার পিজা এসবই খেতে ভালোবাসে। রিতা তখন তার জন্য মিট স্লাইডার আর গন্ধরাজ পেস্তো পাস্তা বানিয়ে দেয়। শান্তনু তাকে বলবে সে কেটারিং থেকে আনিয়েছে, আর যদি মোহরের পছন্দ হয়ে যায় তাহলে বলবে সে নিজে বানিয়েছে। শান্তনু এতে রাজি হয়ে যায়। এরপর সে রিতাকে সাহায্য করে আর রিতাও সেটা সুন্দর করে বানিয়ে দেয়। এরপর মোহর এই খাবার মুখে দিয়ে একেবারে হতভম্ব হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারে না এত ভালো খাবার তাদের সেই পচা ক্যাটারিং থেকে এসেছে। মনে হচ্ছে কোনো গভর্নমেন্ট শেফ তৈরি করেছে। শান্তনু তখন বসে বসে মেয়ের খাওয়া উপভোগ করে। সুপ্রিয়া থাকতে মোহর তার রান্না খেয়ে ঠিক যেভাবে এক্সপ্রেশন দিত এখনো তেমনটাই দিচ্ছে। শান্তনুর এসব দেখতে ভীষণ ভালো লাগে। সে তখন বলতে চায় যে খাবারটা সে তৈরি করেছে, তবে শেষ মুহূর্তে আর বলে না। সে শুধু মুগ্ধ হয়ে তার মেয়ের খাওয়া দেখে। কতদিন পর তার মেয়ে এত আরাম করে খাচ্ছে। পরদিনই শান্তনুকে নিয়ে তার বন্ধু স্পা করতে যায়। শান্তনু নাকি রান্না করতে করতে হাতে কড়া পড়ে গেছে, তাই স্পাটা খুব দরকার। শান্তনুর বন্ধু বলে শান্তনু যার সাথে প্রতিদিন রান্নাবাটি খেলছে তাকে যেন তার ঘরে আনার ব্যবস্থা করে। শান্তনু একথা শুনে বলে সেই সব কিছু এখন করতে চায় না, আর কয়টা ক্লাসের পর তো তাদের আর দেখাই হবে না। শান্তনুর বন্ধু তখন বলে সেই কথা তো দুঃখের সাথে কেন বলছে। শান্তনুর কথা শুনে মনে হয় তার এই ব্যাপারে আগ্রহ আছে, কিন্তু সে কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা বুঝতে পারছে না। তাই তার বন্ধু তাকে একটা চেষ্টা চালাতে বলে। সেই চেষ্টা হিসেবে পরদিন শান্তনু রিসেপশনের ওই ছেলেটি যার নাম তারক তার সাথে কথা বলার চেষ্টা করে। শান্তনু তারকের কাছে জানতে চায় রিতার ব্যাপারে সেসব জানে কিনা। তারক বলে এসব নিয়ে তার এত আগ্রহ কেন। শান্তনু কি তারককে নিয়ে রেস্টুরেন্ট খুলতে চাইছে? এর আগেও একজন চেষ্টা করেছে
কিন্তু কোনো লাভ হয়নি। শান্তনু তখন বলে তার এরকম কোনো ইচ্ছা নেই। এরপর সে তারকের কাছ থেকে আরো সব খবর নেওয়ার চেষ্টা করে যে রিতার বাড়ি কোথায়, সে কোথা থেকে আসে, স্বামী আছে কিনা। তারক তখন ব্যাপারটা বুঝতে পারে আর বলে এত প্রেম দেখিয়ে কোনো লাভ নেই। এর আগে অনেকে চেষ্টা করেছে, তবে কেউ সফল হয়নি। এই সময় রিতার স্টুডেন্টরা বের হয়। তারা শান্তনুকে দেখে বলা বলি করতে থাকে যে এই তো সেই লোকটা যে তাদের সাথে আগে ছিল ওই মিড লাইফ ক্রাইসিস। তারক তখন রিতাকে বলে তার এই ছাত্রটা অনেক বেশি প্রশ্ন করে, তার সবকিছু নিয়ে আগ্রহ আর কৌতূহল। রিতা তখন তাকে প্রশ্ন বাদ দিয়ে কাজে নামতে বলে। আজ তারা মুরগি রান্না করবে। রেসিপির নাম স্টিমার চিকেন। রান্নাটা খুব সহজ, যা সবাই রান্না করতে পারে। এটা রান্না করলে কেউ যে কোনো চিকেন রান্না করতে পারবে। অবিভক্ত বাংলায় গোয়ালন্দ থেকে নারায়ণগঞ্জ অব্দি স্টিমার চলতো। সেই স্টিমারে এই মুরগি প্রথম রান্না করা হয়। এই রান্না খেলেই জার্নির কথা মনে পড়ে। এসব শুনতে শুনতে শান্তনু বলে সে রিতার নিজের জীবনের জার্নি সম্পর্কে জানতে চায়। সবার জীবনেই এক একটা গল্প আছে। অপরিচিতদের গল্প বলার মধ্যে লাভ হলো তার কেউ জানার ভয় থাকবে না। রিতা তখন গল্পের দিকে না গিয়ে চিকেনটা চুলায় দিতে বলে। শান্তনু তখন জিজ্ঞেস করে সে মুরগিতে তেল দেয়নি কেন। রিতা বলে সে একেবারে রান্নায় মন দিচ্ছে না। তাহলে সে দেখতে পেত যে ম্যারিনেশনের সময় রিতা তেল দিয়েছে। সে আরো বলে তাদের সব কথাবার্তা রান্না কেন্দ্রিক হওয়া উচিত, না হয় তার যে গোল সেটা অসম্পূর্ণ রয়ে যাবে। সেদিন রাতের বেলা শান্তনু তার বন্ধুর সাথে কথা বলছিল। সে বলছিল সে ওই রহস্যময়ীর কাছে যাবে আর তার যা যা করার তাই করবে। এসব কথা শুনে নেয় মোহর। তার এটা নিয়ে সন্দেহ হলে সে পরদিনই বাবার পিছু নেয়। সে ভোরবেলা বাবাকে কিছু না বলে বেরিয়ে পড়ে আর বাবা বের হলে সে তার পেছন পেছন যায় আর স্পাইয়ের মতো করে কুকিং স্টুডিও পর্যন্ত পৌঁছায়। সেখানে তার বাবা রিতার জন্য মাটন কষা তৈরি করে আর রিতার সামনে দেয়। শান্তনু বলে সে মনে করত গরম মশলা মানে মশলাটা গরম করে দেওয়া। সেই মানুষ যে রান্না করেছে তা তো অনেক বড় ব্যাপার। আর রিতাকে দেখে মনে হয় সে এসব দেখে ইমোশনাল হয়ে গেছে। শান্তনু তখন তাকে জিজ্ঞেস করে সব কি ঠিকঠাক আছে। রিতা বলে সব ঠিক আছে, তবে তাকে দেখে মনে হয় কিছু একটা ঠিক নেই। রিতা তখন বলতে থাকে সে একা নয়, যে রান্নার ভেতর অন্য কিছু খুঁজে চলেছে। এই রান্না তার জন্য প্যাশনের বাইরে কিছু। এটা তাকে কোনো এক ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। সেদিনও তার বাড়িতে মাটন রান্না হচ্ছিল। তার স্বামী জোরে জোরে ফোনে কারো সাথে কথা বলছিল। সে নিজেও ফোনে ব্যস্ত ছিল। সেই সময় তাদের একমাত্র মেয়ে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আর একটা সময় ধুম করে শব্দ হয়। তারা যেতে যেতে আর সেখানে কিচ্ছু নেই, সব শেষ। ওই ঘটনা তাকে একেবারে আমলে পাল্টে ফেললো। তার স্বামী আর সে একেবারে আলাদা হয়ে গেল। এক বাড়িতে থেকেও তারা আলাদা। তার স্বামী মদে ডুবে গেল আর সে ডিপ্রেশনে। ধীরে ধীরে তাদের আলাদা হয়ে যেতে হলো, কারণ সে জানে সে তার স্বামীকে আর ফিরিয়ে আনতে পারবে না। রান্না তার কাছে সম্পূর্ণ একটা ডিস্ট্রাকশন, যা তাকে সবকিছু ভুলিয়ে দিতে সাহায্য করে। রান্না মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, ক্ষমা করতে শেখায়। শান্তনু প্রথম যেদিন এসেছিল সেদিন রিতা তার ভেতর ফিরে যাওয়ার তাগিদ দেখেছিল। তো এরপরই শান্তনু বাড়ি ফিরে গেলে মোহর তাকে সরাসরি জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। শান্তনু জানায় সে তার কাজে গিয়েছিল। মোহর বলতে থাকে ইদানিং তো সে অফিসেও যাচ্ছে না, ওই মহিলার সাথে তার কি। শান্তনু তখন অবাক হয় আর বলে সে রান্না শিখতে যায়। মোহর বলতে থাকে সে খুব অদ্ভুত এক্সকিউজ দিচ্ছে। শান্তনু বলে ওটা সে ব্যাখ্যা করতে পারে না, তবে এইটুক সে বলছে সে শুধু রান্না শিখতে যাচ্ছে, আর কিছু না। মোহর তখন তার বাবাকে বলতে থাকে সে নিশ্চয়ই তার মাকে রিপ্লেস করার চেষ্টা করছে। এভাবেই একটা অদ্ভুত পরিস্থিতি তাদের মধ্যে উদ্ভূত হয়। এরপর শান্তনু তার বাবার কাছে যায়। প্রত্যেকবারের মতো তার বাবা তাকে প্রথমে অন্য মানুষ ভাবে। শান্তনু তখন তাকে সরভাজা খেতে দিলে তার বাবা তাকে শান্তনু বলে চিনতে পারে। শান্তনু তখন বলে অনেকদিন তো এখানে থাকলো সে, তার বাবা এখন তাদের সাথে গিয়ে থাকলেই পারে। শান্তনুর বাবা তখন বলে সে তাকে চিনতে পেরেছে বলে সে যেন এটা মনে না করে যে সে সুস্থ হয়ে গেছে। সে এখনো অসুস্থ। আগেই সে তাদের অনেক সমস্যা তৈরি করেছে, তাই সে আর কোনো সমস্যা তৈরি করতে চায় না। আর সবাই পারিবারিক মানুষ হবে এমন না, সে পরিবারের বাইরেই ভালো থাকে। শান্তনু তখন বলে সেও একই রকম, একই রক্ত যে তাদের শরীরে বইছে। সেও পরিবারের বাইরের মানুষ। একসময় সে পরিবারকে পাত্তা দেয়নি, আর এখন তো পরিবারই নেই তার। এসব শুনে তার বাবা তাকে জিজ্ঞেস করে কি সমস্যা। শান্তনু জানায় যে তার মেয়ে তাকে একদমই পছন্দ করে না। শান্তনুর বাবা এটা শুনে বলে তাকে তো সময় দিতে হবে। সে মেয়ের সামনে পারফেক্ট না সেজে তার সামনে কিছুটা উদ্ভ্রান্ত হতে পারে, তাতে করে তার মেয়েই তাকে পথ দেখাবে। বাবার কথাগুলো শান্তনুর ভীষণ ভালো লাগে। রাতে মোহর দেখতে পায় পিস রান্না করা আছে। এটা তার খুবই পছন্দের খাবার। তার মা ডায়েরিতে লিখে গেছে
মোহর পিশপাশ ছোট থেকে খুব পছন্দ করে। খুব সাধারণ রেসিপি, চাল, মাংস, আলু, তাই মোহর খুব পছন্দ করে খেত। খেতে বসলে তার মার কাছে বারবার খুঁজে খুঁজে খেত। এই সময় সে তার সামনে তার মাকে দেখতে পায়, যেন মা তাকে খাইয়ে দিচ্ছে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। ঘুম থেকে উঠেই সে রান্নাঘরে যায় আর তার বাবার পছন্দের ট্রাফেল অয়েল দিয়ে অমলেট করার চেষ্টা করে। সে বসে বসে তার মায়ের কথাই ভাবছিল। এরপর সে এতটাই ভাবনায় হারিয়ে যায় যে কড়াইতে আগুন লেগে যায়। শান্তনু তখন ছুটে এসে কোনো মতে আগুন নেভায়। মোহর তখন তার বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে, যে সামান্য কাজটুকু সে করতে পারেনি সেই জন্য। সে তো চেষ্টা করছে তার বাবার পছন্দের ট্রাফেল অমলেট বানাতে, তবে সে তা পারেনি, কারণ তখন সে তার মাকে সামনে দেখতে পেয়েছে, যেন মায়ের ঘ্রাণ পাচ্ছে। মা যেন এখানেই আছে। শান্তনু তখন বলে, এটা কোনো ব্যাপার নয়, এটা তার দুর্বলতা নয়, বরং এটাই ভালোবাসা। আর এই ভালোবাসা থেকেই তারা আবারও নতুন করে সবকিছু শুরু করতে পারে। তারা রান্নার মাধ্যমে এই ভালোবাসা প্রকাশ করবে। মোহর এসব শুনে বলে, সে এখন রান্নার এক্সপার্ট হয়ে গেছে। তার পিশপাশ তো এক নিঃশ্বাসে সে খেয়ে ফেলেছে, তার তো খুব ভালো লেগেছে। শান্তনু এই কথা শুনে বলে, এটা তার মায়ের রেসিপি বই থেকে নেওয়া। রীতাও তাকে হাতে ধরে কিছুটা শিখিয়ে দিয়েছে। রেসিপির বইয়ের কথা শুনে মোহর খুবই খুশি হয়ে যায়। এই বই পেলে তারা খুবই ভালো রান্না করতে পারবে। এরপরই বই আনা হয়। তার আগে মোহর বাবাকে জড়িয়ে ধরে। তারপর তারা দুজনেই অ্যাপ্রন পরে নেয় আর পোজ দিয়ে ছবিও তোলে। তারপরই শুরু হয় তাদের নানান রং বেরঙের রান্না। এভাবে রান্না করতে থাকে তারা, আর হাসি আনন্দে মেতে ওঠে দুজনে। আর এভাবেই বাবা মেয়ের বেশ ভালো একটা সময় কাটে। ওদিকে শান্তনু আর রীতারও ভালো সময় কাটতে থাকে। দুজন দুজনকে রান্না করে খাওয়ায় আর দুজনের সুন্দর এক কেমিস্ট্রি করে ওঠে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন শান্তনু তার বন্ধু আর তার বন্ধুর স্ত্রীকে দাওয়াত দেয়। মোহর তখন শাড়ি পরে তৈরি হয়। তারা বাবা মেয়ে মিলে রান্না বান্না করে তৈরি হয়ে নেয়। শান্তনুর বন্ধু তখন টেবিল ভর্তি খাবার দেখে বেশ খুশি হয়। সে বলে, সে শান্তনুর রেস্টুরেন্টে ফান্ড দিতে পারে যদি মোহর সেই কিচেন চালায়। শান্তনুর বন্ধু আরো জিজ্ঞেস করে, যার কারণে এত ভালো রান্না হলো তাকে কি দাওয়াত করা হয়েছে? শান্তনু তখন বলতে থাকে, সে আবার তাদের মধ্যে কি করবে। তো কথা বলতে বলতেই হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। দেখা যায় রীতা চলে এসেছে। আসলে আগের দিন মোহর গিয়েছিল রীতার স্টুডিওতে। সেখানে গিয়ে সে বলেছে সে রীতার সাথে তার বাবার ব্যাপারে কথা বলতে চায়। রীতা তখন মোহরকে কেক খেতে দেয়। কেক খেতে খেতে মোহর বলে, প্রথমে সে ভেবেছিল রীতা তার মায়ের জায়গা নিতে চাচ্ছে, কিন্তু পরে সে বুঝতে পেরেছে সে শুধুমাত্র তার বাবাকে সাহায্য করতে চাইছে। তার বাবাকে শুধু নয়, তাকেও সে সাহায্য করছে। রীতা এসব শুনে তাকে বলে, সে নয়, বরং রান্না তাদের সাহায্য করছে। রান্নার মাধ্যমেই সব হচ্ছে। তো এরপরই মোহর তাকে পরদিন তাদের বাড়িতে ডিনার পার্টির আমন্ত্রণ জানায়। আসলে মোহর তার বাবাকে সারপ্রাইজ দিতে চায়, তাই তার কথা মতো রীতাও চলে আসে। এরপর আর কি, মোহর বেশ সুন্দর করে গিটার বাজায়। তারা একসাথে গানও গায়, সবাই মিলে খাবার খায় আর বেশ হাসি ঠাট্টা করে। মোহর তখন রীতাকে তার মায়ের রেসিপি বুকটা দেখায়। তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ড তৈরি হয়ে গিয়েছিল। আর এটা দেখে শান্তনুর বন্ধুর স্ত্রী, যে কিনা শান্তনুরও বান্ধবী ছিল, সে শান্তনুকে বলতে থাকে তার আর দেরি করা উচিত হবে না। মোহরকে আবারও আগের মতো লাগছে, তাই দ্রুত তাদের এই ব্যাপারটাকে সম্পূর্ণ করতে হবে। মোহরকে তার আগের জীবনে নিয়ে যেতে হবে। তবে রীতাকে জিজ্ঞেস করতে হবে সে তাদের নিয়ে কি ভাবছে। মোহরও তখন তার বাবাকে বলে তার দেরি করা উচিত না, তাদের দুজনের মধ্যে যা আছে তা নিষ্পত্তি করে ফেলা উচিত। শান্তনু প্রথমে মেয়ের এই কথা শুনে অবাক হয়, এরপর হেসে দিয়ে বলে, তাদের দুজনের মধ্যে বাবাটাকে? হ্যাঁ। এই সময় রোহান আসে। রোহান তার জন্য ফুল নিয়ে এসেছে। মোহর তখন তার বাবাকে বলে সে তার কথা শুনেছিল আর অপেক্ষা করছিল। আর এরপরই ঢেউ তার কাছে এসেছে। তারপর মোহর বলে সে রোহানকে নিয়ে বাইরে যাচ্ছে, 10টা নাগাদ ফিরে আসবে। এর মধ্যে যেন তারা দুজন সবকিছু সমাধান করে ফেলে। শান্তনু তখন মেয়ের এসব কথা শুনে হেসেই দেয়। এরপর সে রীতাকে এগিয়ে দিতে যায়। হাঁটতে হাঁটতে শান্তনু বলে সে রীতাকে যা কিছু করেছে তার জন্য ধন্যবাদ জানাতে চায়। এরপর সে বলে তার রীতার সাথে হাঁটতে ভালোই লাগছে। রীতা বলতে থাকে সে যেন মনে রাখে রীতা তার গুরু, তাদের মধ্যে গুরু শিষ্যর সম্পর্ক আছে, তাই সে সেই গুরু দক্ষিণা নিতে চায়। এই বলেই রীতা তাকে কিস করে। আর এভাবেই তাদের চমৎকার সম্পর্কের শুরু হয়। আর এই দৃশ্যের সাথে
এই গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।